স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক, আমাদের অঙ্ক কষাতেন। আশ্চর্য পরিষ্কার ছিল মাথা। যেসব জটিল অঙ্ক নিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা পণ্ডশ্রম করেছি, একবার মাত্র তাকিয়ে দেখতেন তার দিকে, তারপরেই এগিয়ে যেতেন ব্ল্যাকবোর্ডে। খসখস করে ঝড়ের গতিতে এগিয়ে চলত খড়ি। হঠাৎ খড়ি ভেঙে গেলে বিরক্ত হয়ে দু এক টুকরো আমাদের দিকে ছুড়ে দিতেন তৎক্ষণাৎ, আর একটা তুলে নিতেন। একটু পরে আমরা রোমাঞ্চিত হয়ে দেখতুম ছবির মতো অঙ্কটা সাজিয়ে দিয়েছেন। পৃথিবীতে যত অঙ্ক ছিল সব যেন ওর মুখস্থ, কিংবা মুখস্থ বললেও ঠিক হয় না। মনে হতো আমাদের অদৃশ্য অক্ষরে বোর্ডে আগে থেকেই লেখা রয়েছে, অথচ উনি দেখতে পাচ্ছেন আর সঙ্গে সঙ্গে তার উপরে খড়ি বুলিয়ে চলেছেন। অঙ্কে যার 100 পায় তারাও ওর ভয়ে ততষ্ট হয়ে থাকতো, আর আমাদের মতো যারা অঙ্ক বিশারদের টেনে টুনে কুড়িয়ে উঠতে চাইতো না, তাদের অবস্থা সহজেই কল্পনা করা যেতে পারে। প্রচণ্ড হাতের প্রচণ্ড চড় খেয়ে মাথা ঘুরে যেত, চোখে এক ফোঁটা জল দেখলেই ক্লাস ফাটিয়ে হুঙ্কার ছাড়তেন। অঙ্ক পারিস নে, তার উপরে কাঁদতে লজ্জা করে না? এখনই পা ধরে পুকুরে ছুঁড়ে ফেলে দেব। তা উনি পারতেন। ওর চরের জোর থেকে আমরা আন্দাজ করে নিয়েছিলাম পুরুষ মানুষই অঙ্ক পারে না, এমন অঘটন কল্পনাও করতে পারতেন না মাস্টারমশাই। বলতেন, প্লেটোর দোরগোড়ায় কি লেখা আছে জানিস? যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ। স্বর্গের দরজাতেও ঠিক ওই একই কথাই লেখা রয়েছে। যদি সেখানে যেতে চাস তাহলে। স্বর্গের খবরটা মাস্টারমশাই কোত্থেকে জোগাড় করলেন তিনিই জানেন। প্লেটো কে? তার দরজা দিয়ে ঢুকতে না পারলে কি এমন ক্ষতি হবে? এ নিয়ে আমাদের কোনোদিন মাথা ঘামায়নি। তাছাড়া যে স্বর্গে পা দিয়েই জ্যামিতি এক্সট্রা কষতে হবে কিংবা স্কোয়ার মেজারে অঙ্ক করতে হবে, সেই স্বর্গের চাইতে লক্ষ যোজন দূরে থাকায় আমরা নিরাপদ বোধ করতাম। ম্যাট্রিকুলেশনে গণ্ডিটা পার হয়ে অঙ্কের হাত থেকে রেহাই পেলাম, আর মাস্টারমশাইয়ের হাত থেকেও। কিন্তু অঙ্কের সেই বিভীষিকা মন থেকে গেল না। এমএ পাস করবার পরেও স্বপ্নে দেখেছি পরীক্ষার লাস্ট বেল পড়ো, অথচ একটা অঙ্কও আমার মিলছে না। মাস্টারমশাই গার্ড হয়ে একবার আমার সামনে এসে দাঁড়িয়েছেন। দু চোখ দিয়ে যেন আগুন ঝরছে, দাঁতে দাঁত কষে বলছেন। মাথার উপর ঘুরন্ত পাকা সত্ত্বেও ঘামে নিয়ে আমি জেগে উঠি। মৃদু নীল আলোয় দেখেছি চেনা ঘরটাকে। চোখের সামনে আমার পড়ার টেবিল আর বইপত্রের স্তূপ। গভীর তৃপ্তির সঙ্গে ভেবেছি, এখন আর আমাকে স্কুলে অঙ্ক কষাতে হয় না, আমি কলেজে বাংলা পড়াই। একদিন একটি পত্রিকার পক্ষ থেকে ফরমায়েশ এলো, আমার ছোটবেলার গল্প শোনাতে হবে। আমি জানালুম, লেখক হিসাবে আমি নিতান্ত সামান্য ব্যক্তি। আমার ছেলেবেলার সম্পর্কে কারোর এত কৌতূহল নেই। তাছাড়া এমন কোনো স্মরণীয় ঘটনা ঘটেনি যে আসর করে লোক শোনাতে পারি। কিন্তু কর্তৃপক্ষ ছাড়বেন না। তারা জানালেন, সাহিত্যের ইন্দ্রচন্দ্র বরুণেরা কেউই তাদের বিশেষ পাত্তা দেয় না। অতএব আমি ভাবলুম, তাহলে নির্ভয়ে লেখা যেতেই পারে। ওরা নিজেরা ছাড়া ওদের কাগজে বিশেষ পাঠক নেই, সুতরাং আমার আত্মকথা কারোর কাছে স্পর্ধার মতো মনে হবে না। কয়েকটি ঘরোয়া মানুষের কাছে ঘরোয়া গল্প বলবো, ওটা প্রীতির ব্যাপার, পদমর্যাদার নয়। কাগজ কলম নিয়ে বসে গেলাম। মনে এলো মাস্টারমশাইয়ের কথা। লিখলুম তাকে নিয়েই। ছবিটা যা ফুটলো তা খুব উজ্জ্বল নয়, আর লেখবার সময় কল্পনার খাদ একটু মিশিয়ে নিয়েছিলাম, সেটা বলাই বাহুল্য। সেই সঙ্গে সদুপদেশেও একটু বর্ষণ করেছিলাম। মূল কথাটা এই যে, অহেতুক তাড়না দিয়ে কাউকে শিক্ষা দেওয়া যায় না। গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্ব পায়, তার প্রমাণ আমি নিজেই। মাস্টারমশাই আমাকে এত প্রহার করেও অঙ্ক শেখাতে পারেননি, বরং যা শিখেছিলাম তাও ভুলে গেছি। এখন 2 আর 2 4 হয় না 5, তা নিয়েই মাঝে মধ্যে সন্দেহ জাগে। পত্রিকা কর্তৃপক্ষ আমাকে খুশি হয়ে 10 টাকা দক্ষিণা দিয়ে গেছেন।
মাস্টারমশাইয়ের কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ। তারপর আরো অনেক দিন পার হয়ে গেছে, সেই লেখার কথা ভুলে গেলাম মাস্টারমশাইকেও। বয়স বেড়েছে, বিনিদ্র রাত্রি যাপনের মতো নানা সমস্যা এসে দেখা দিয়েছে জীবনে। বর্তমানে দাবিটা এতই বেশি জোরালো যে স্মৃতির দিকে তাকাবার অবসর পর্যন্ত মেলে না। এমনি সময় বাংলাদেশের এক প্রান্তের একটি কলেজে ডাক এলো। ওদের বার্ষিক উৎসব, অতএব আতিথ্য নিয়ে যেতে হবে ওখানে, আর বক্তৃতাও দিতে হবে। এইসব উপলক্ষে বিনা পয়সায় বেড়ানো যায়। তাছাড়া কলকাতা থেকে কেউ বাইরে গেলেই তার রাজোচিত সম্বর্ধনা মেলে। এখানকার চড়ুই পাখিও সেখানে রাজহংসের সম্মান পায়। কলকাতা থেকে দূরত্বটা যত বেশি হয় আমার মতো নগণ্যের পক্ষে ততই সুখাবহ। আমি সুযোগটা ছাড়তে পারলাম না। গিয়ে পৌঁছতে চা খাবার আতিথেয়তার উচ্ছ্বাস। ছেলেরা তো এলোই, 2-4 জন সম্ভ্রান্ত লোক এসে বিনীতভাবে আলাপ করে গেল। এমনকি খান কয়েক অটোগ্রাফের খাতা পর্যন্ত এগিয়ে এলো। রোমাঞ্চিত কলেবরে আমি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে বাণী বিতরণ করতে লাগলাম। ব্যক্তি হিসেবে আমি যে এত মূল্যবান, এর আগে সে কথা কেউ ভেবেছিল কিনা কে জানে। সবাই জাঁকিয়ে বক্তৃতা করা গেল। রবীন্দ্রনাথ থেকে 12টা উদ্ধৃতি দিলাম, আর একটা ইংরেজি কোটেশন চালিয়ে দিলাম বার্নার্ড শর নামে। শেষে দেশের তরুণদের নিদারুণভাবে জাগ্রত হতে বলে যখন টেবিলে একটা প্রকাণ্ড কিলমের বক্তৃতা শেষ করলুম, তখন অল্পের জন্য ফুলদানিতে রক্ষা পেল। আর হল ফাটানো হাততালিতে কান বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। পুরো প্রিন্সিপাল পর্যন্ত মুগ্ধ হয়ে আমাকে বললেন, ভারী চমৎকার বলেছেন আপনি, যেমন সারগর্ভ তেমনি সুমধুর। আমি বিনীত হাসিতে বললুম, আর শরীরটা ভালো নেই, তাই মনের মতো করে বলতে পারলাম না। পাশে দাঁড়িয়ে থাকা ছেলেরা বিস্ময়ে চোখ কপালে তুলল। শরীর ভালো নেই তাতেই এরকম স্যার? শরীর ভালো থাকলে তো অর্থাৎ প্রলয় হয়ে যেত। আমি উদার হাসি হাসলাম, যদিও মনে মনে জানি এই একটি সর্বার্থ সাধক বক্তৃতায় আমার সম্বল। রবীন্দ্র জন্মোৎসব থেকে বন মহোৎসব, সব জায়গাতেই এই এদিক ওদিক করে চালিয়ে দিই। স্তুতিতে স্ফীত মনে চায়ের পেয়ালায় চুমুক দিয়েছি। এমন সময় একটি ছেলে এসে খবর দিল, এক বুড়ো ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে চান। প্রিন্সিপাল বললেন, বেশ তো, ডেকে আনো এখানে। ছেলেটি বললে, তিনি আসতে চাইছেন না, বাইরে মাঠে দাঁড়িয়ে রয়েছেন। আমার বক্তৃতায় নিশ্চয়ই কেউ অভিভূত হয়েছেন, আমাকে অভিনন্দন জানাবেন। এই অভিজ্ঞতা আগেও হয়েছে। সুতরাং দাক্ষিণ্য পুলকিত চিত্তে আমি বললুম, আচ্ছা চলো, আমি যাচ্ছি। হলের বাইরে ছোট্ট একটা মাঠ, তরল অন্ধকারে ঢাকা। অত আলো থেকে বেরিয়ে এসে প্রথমে ভালো করে কিছুই দেখতে পেলাম না। তারপর চোখে পড়ল মানুষটিকে। কুঁজো লম্বা চেহারা, মাথায় সাদা চুলগুলি চিকমিক করছে। ডাকলেন, সুকুমার। আমি চমকে উঠলুম। এখানে কেউ আমার নাম ধরে ডাকতে পারে সেটা যেমন আশ্চর্য, তার চেয়েও আশ্চর্য ওই গলার স্বর। আমার মনটাকে অদ্ভুতভাবে দুলিয়ে দিল। স্মৃতির অন্ধকারে থেকে একটা ভয়ের মৃদু শিহরণ আমার বুকের ভিতর দিয়ে বয়ে গেল। আমাকে চিনতে পারছো না সুকুমার? আমি চিনেছি। ভয় পাওয়ার অর্থটাও বুঝতে বাকি নেই আর। ওই ডাক শুনে ছেলেবেলায় বহুদিন আমার গায়ে রক্ত হিম হয়ে এসেছে। জানি এখনই একটা প্রকাণ্ড চর আমার পিঠের ওপর নেমে আসবে। সেই ভয়টার কঙ্কাল লুকিয়েছিল মনের চোরাকুঠুরিতে। ওই স্বর বিদ্যুতে আলোর মতো মনে তাকে উদ্ভাসিত করে তুলেছে। আমার মাথা তখনই ওর পায়ে নেমে এলো। মাস্টারমশাই, আপনি? মাস্টারমশাই বললেন, বেঁচে থাকো বাবা, যশস্বী হও। রিটায়ার করার পর এখানে এসেই মাথা গুঁজেছি, বাড়ি থেকে বেরোই না। আজ তুমি বক্তৃতা দেবে তাই ছুটে এলাম। খুব ভালো করেছো সুকুমার, খুব খুশি হয়েছি।
কিন্তু আমি খুশি হতে পারলাম না। বিজ্ঞানের ছাত্র দিচ্ছিলেন মাস্টারমশাই। বুদ্ধিতে ছুরির ফলার মতো ঝকঝক করত চোখ। আজ আমার বক্তৃতা ফাঁপা ফানুস দিয়ে যদি ওকে ভোলাতে পেরে থাকি, তাহলে সেটা আমার কৃতিত্বে নয়, ওর মনেরই বয়স বেড়েছে বলে। অপরাধীর মতো চাইলাম, না স্যার, আপনার সামনে। মাস্টারমশাই আমাকে বলতে দিলেন না। তোমরাই তো আমাদের গর্ব, আমাদের পরিচয়। কিছুই দিতে পারিনি, খালি শাসন করেছি, পীড়ন করেছি। বলতে বলতে জামার পকেট থেকে বের করলেন শতছিন্ন একটি জীর্ণ পত্রিকা। একদিন আমার ছেলে এটা এনে আমাকে দেখালে, পরে আনন্দে আমার চোখে জল এলো। কত কাল হয়ে গেল, তবু সুকুমার আমাকে মনে রেখেছে, আমাকে নিয়ে গল্প লিখেছে। সকলকে এই লেখা দেখাই আমি, বলি দেখো আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে। মুহূর্তে আমার জিভ শুকিয়ে গেল। লজ্জায়, আত্মগ্লানিতে আমার মাটিতে মিশে যেতে ইচ্ছে করল। একটা কিছু বলতে চেষ্টা করলাম, কিন্তু মুখে শব্দ ফুটল না। মাস্টারমশাই গলা ধরে এসেছিল। একটু চুপ করে থেকে বললেন, কি যে আমার আনন্দ হয়েছে সুকুমার, কি বলবো। তোমার সেই লেখাটা সবসময় আমার সঙ্গে সঙ্গেই থাকে। দু একজন বলে, যেমন ধরে মারতেন তেমনি বেশ শুনিয়ে দিয়েছে আপনাকে। আমি বললাম, শোনাবে কেন, কত শ্রদ্ধা নিয়ে লিখেছে। আর সত্যিই তো, অন্যায় যদি করে থাকি, ওরা ছাত্র, ওরা সন্তান, বড় হলে সে অন্যায় আমার শুধরে দেবে বই কি। জানো সুকুমার, আনন্দে তোমাকে একটা চিঠি লিখেছিলাম, কিন্তু পাঠাতে সাহস হয়নি। তোমরা এখন বড় হয়ে গেছো, এখন আর বলতে পারলেন না। আবছা আলোয় এখন অভ্যস্ত হয়ে উঠলাম। দেখলাম মাস্টারমশাইয়ের চোখ দিয়ে জল পড়ছে। মনে হলো স্নেহ, মমতা, ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি। সেই স্নেহ কোটি মণিমাণিক্য দিয়েও যার পরিমাপ হয় না, সেই মমতা যার দাম সংসারে সব ঐশ্বর্যের চেয়েও বেশি, সেই ক্ষমা কবিরের ভান্ডার ধরে দিয়েও যা পাওয়া যায় না। আমি তাকে 10 টাকায় বিক্রি করেছিলাম। এই অপরাধ আমি বইব কি করে? এই লজ্জা আমি কোথায় রাখবো?